আচ্ছা, ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচের বেসিক নিয়মগুলো তো আমরা সবাই কম বেশি জানি, তাই না? কিন্তু পরীক্ষার খাতায় এমন কিছু প্রশ্ন চলে আসে যেখানে ওই সাধারণ নিয়মগুলো আর কাজ করে না। সত্যি বলতে কি, ভালো নম্বর আর একেবারে টপ স্কোর করার মধ্যে পার্থক্যটা কিন্তু এই অ্যাডভান্সড কৌশলগুলোই গড়ে দেয়। তো চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই জটিল নিয়মগুলোকে একদম সহজ করে বুঝে নিই, যেগুলো আপনাকে পরীক্ষায় অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। তাহলে আজকে আমরা কি দেখব? দেখুন, আমাদের প্ল্যানটা খুব সহজ। প্রথমে একটা ছোট্ট চ্যালেঞ্জ দিয়ে শুরু করব। তারপর দেখব বাক্যের মধ্যে নাম বা টাইটেল থাকলে সেটাকে কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হয়। এরপর আসছে মিক্সড সেন্টেন্স, ইয়েস আর নো বলার আধুনিক নিয়ম, আর শেষে শিখব রিফিউজাল আর ডিনায়ালের মতো কিছু পাওয়ারফুল শব্দের ব্যবহার। আর হ্যাঁ, সবশেষে তো থাকছেই পরীক্ষার জন্য একটা কুইক রিভিশন। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো চলুন আলোচনাটা শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। এমন একটা প্রশ্ন যা হয়তো আপনার ন্যারেশন নিয়ে এতদিনের জানা নিয়মগুলোকে একটু নাড়িয়ে দিতে পারে। স্ক্রিনের এই বাক্যটা একবার দেখুন তো। দ্য টিচার সেড, কিপ কোয়াইট মাই ডিয়ার বয়েজ। আচ্ছা, এর সঠিক ইনডিরেক্ট স্পিচ কি হতে পারে? একটু ভাবুন তো, কারণ উত্তরটা হয়তো প্রথম দেখায় যা মনে হচ্ছে তার থেকে একটু অন্যরকম। আর এখানেই কিন্তু লুকিয়ে আছে পরীক্ষায় এক্সট্রা নম্বর তোলার একটা দারুণ সুযোগ। আগের স্লাইডের ওই চ্যালেঞ্জটার সমাধানটা কোথায় লুকিয়ে আছে জানেন? সেটা হলো ভোকেটিভ নামে একটা গ্রামার টপিকে। চলুন এবার জেনে নেওয়া যাক এই ভোকেটিভ জিনিসটা আসলে কি, আর ন্যারেশনে এর সঠিক ব্যবহারটা ঠিক কেমন হওয়া উচিত। খুব সহজ করে বললে, ভোকেটিভ হলো সেই শব্দ বা শব্দগুচ্ছ যা দিয়ে আমরা কাউকে সরাসরি ডাকি বা সম্বোধন করি। যেমন ধরুন, আমি যদি বলি, সুনীল এদিকে এসো, এখানে সুনীল হল ভোকেটিভ। ঠিক একইভাবে আমার প্রিয় ছেলেরা বা স্যার, এইগুলো কিন্তু ভোকেটিভের দারুণ উদাহরণ। এখন ভোকেটিভ ব্যবহারের গোল্ডেন রুলটা মন দিয়ে শুনুন। অ্যাড্রেসিং অ্যাজ এইরকম একটা ভারী কি আর সেকেলে টোন, এটা একেবারেই ব্যবহার করা যাবে না। এটাকে বলা হয় হ্যাকনিড ইংলিশ, মানে পুরনো ধাঁচের ইংরেজি, যা ব্যবহার করলে পরীক্ষায় নম্বর কাটা যেতে পারে। এর বদলে সবচেয়ে সহজ আর স্মার্ট উপায়টা কি? যাকে ডাকা হচ্ছে তাকে সরাসরি রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়ে দিন। দেখবেন বাক্যটা কত ন্যাচারাল আর মডার্ন শোনাচ্ছে। এই উদাহরণগুলো দেখলেই পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম বাক্যটা দেখুন, ফাদার সেড সুনীল। এটা বদলে কি হয়ে গেল? ফাদার আস্কড সুনীল। দেখলেন তো, সুনীল এখানে সরাসরি রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয়ে গেল। আর দ্বিতীয় উদাহরণটা, যেটা আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল, দ্য টিচার সেড মাই ডিয়ার বয়েজ, এটা হয়ে যাচ্ছে দ্য টিচার অ্যাফেকশনেটলি আস্কড দ্য বয়েজ। খেয়াল করে দেখুন, অ্যাড্রেসিং দ্য বয়েজ এজ ডিয়ার এর মতো কোনো জটিল কথা না বলেই কিন্তু পুরো ভাবটা কত সুন্দরভাবে প্রকাশ করা গেল। এটাই হচ্ছে স্মার্ট ইংলিশ। আচ্ছা, এবার আসা যাক আর একটা খুব গুরুত্বপূর্ণ টপিকে। পরীক্ষায় প্রায়ই দেখবেন একটা ডাইরেক্ট স্পিচের মধ্যে 2 বা তার বেশি আলাদা ধরনের বাক্য জুড়ে দেওয়া হয়। এই মিক্স সেন্টেন্সগুলোকে ইনডিরেক্ট স্পিচে বদলানোর সহজ কৌশলটা কি, চলুন দেখে নিই। এর জন্য মাত্র 3টে স্টেপ মনে রাখলেই চলবে। স্টেপ 1, আগে বাক্যের ধরনটা চিনুন। দুটোই কি সাধারণ কথা, নাকি একটা প্রশ্ন আর একটা উত্তর? স্টেপ 2, এরপর ঠিকঠাক রিপোর্টিং ভার্ব বাছুন। বাক্যগুলো যদি আলাদা ধরনের হয় তাহলে রিপোর্টিং ভার্বও কিন্তু আলাদা হবে। আর ফাইনাল স্টেপ, অ্যান্ড, অ্যাডেড দ্যাট বা ফার্দার সেড দ্যাটের মতো কানেক্টর দিয়ে বাক্য দুটোকে সুন্দর করে জুড়ে দিন। ব্যাস, হয়ে গেল। এই স্লাইডটা দেখলে পুরো ব্যাপারটা এক নজরে বুঝে যাবেন। বাঁদিকে দেখুন, যদি বাক্যগুলো একই টাইপের হয় তাহলে একটাই রিপোর্টিং ভার্ব আর অ্যান্ড দিয়েই কাজ হয়ে যায়। কিন্তু ডান দিকে বাক্যগুলো যেহেতু আলাদা ধরনের, তাই আমাদের দুটো আলাদা রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হচ্ছে, আর অ্যান্ডের পর নতুন করে একটা ক্লজ যোগ করতে হচ্ছে। খুবই সিম্পল। বাস্তব উদাহরণ দেখলে বিষয়টা আরও গেঁথে যাবে। প্রথম বাক্যে শিলা প্রথমে একটা তথ্য দিচ্ছে, মানে স্টেটমেন্ট, আর তারপর একটা প্রশ্ন করছে, মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাই দেখুন, ইনডাইরেক্ট স্পিচে আমরা দুটো আলাদা রিপোর্টিং ভার্ব ব্যবহার করেছি, টোল্ড আর আস্কড। পরের উদাহরণে মিস্টার সেন প্রথমে একটা প্রশ্ন করেছেন আর তারপর একটা তথ্য জুড়ে দিয়েছেন। তাই আমরা আস্কড আর অ্যাডেড দ্যাট ব্যবহার করে বাক্যটা কমপ্লিট করেছি। লজিকটা খুব সহজ, তাই না? চলুন এবার আমাদের পরের টপিকে যাই।
ইয়েস এবং নোকে ইনডাইরেক্ট স্পিচে বদলানোর যে পুরনো নিয়মগুলো আমরা শিখেছিলাম সেগুলো কিন্তু এখন আর চলে না। পরীক্ষায় ভালো নম্বর পেতে হলে এর আধুনিক আর সঠিক নিয়মটা জানাটা কিন্তু মাস্ট। এই দুটো পিয়ন, রিপ্লাইড ইন দি অ্যাফার্মেটিভ বা রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এগুলো এখন পুরোপুরি বাতিলের খাতায়। এগুলো শুনতেও খুব পুরনো আর কেমন যেন অস্বাভাবিক লাগে। তাই পরীক্ষায় ভালো নম্বর পেতে চাইলে এগুলোকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে। আধুনিক নিয়মটা কিন্তু এর চেয়ে অনেক সহজ আর স্মার্ট। কৌশলটা হল মূল প্রশ্নে যে সাহায্যকারী ক্রিয়াপদ বা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা হয়েছে, উত্তরে সেই ভার্বটিকেই রিপিট করতে হবে। এতে উত্তরটা অনেক বেশি ডিরেক্ট আর ন্যাচারাল শোনায়। এই দুটো উদাহরণ খুব ভালো করে খেয়াল করুন। প্রথম প্রশ্নে ব্যবহার করা হয়েছে হ্যাভ, তাই ইয়েসের বদলে উত্তরে আমরা কি লিখলাম? দ্যাট দে হ্যাড। দ্বিতীয় প্রশ্নে ভার্ব ছিল আর, তাই নো এর উত্তরে আমরা ব্যবহার করেছি দ্যাট হি ওয়াজ নট। দেখলেন তো, এটাই হলো ইয়েস বা নো রিপোর্ট করার সবচেয়ে আধুনিক এবং সঠিক পদ্ধতি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের আজকের শেষ নিয়মটা হলো কিভাবে নেগেটিভ উত্তরকে আরও পাওয়ারফুল আর ছোট করে প্রকাশ করা যায়। কিছু বিশেষ ভার্ব ব্যবহার করে আমরা খুব সহজেই বাক্যকে অনেক বেশি জোরালো করে তুলতে পারি। এই দুটো শব্দের পার্থক্যটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যখন কোনো অফার বা অনুরোধ সরাসরি না করে দেয়া হচ্ছে, তখন ব্যবহার করুন রিফিউজড। আর যখন কোনো অভিযোগ বা তথ্যকে বলা হচ্ছে যে এটা সত্যি নয়, তখন ব্যবহার করুন ডিনাইড। এই দুটো ভার্বের সঠিক ব্যবহার আপনার লেখাকে কিন্তু অনেকটাই পরিণত করে তুলবে। উদাহরণগুলো দেখলেই বুঝবেন। প্রথম ক্ষেত্রে শি সেড নো, এত লম্বা করে না বলে শি রিফিউজড বললেই বাক্যটা অনেক বেশি জোরালো আর সংক্ষিপ্ত হয়ে গেল। একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে হি সেড দ্যাট হি হ্যাড নট ডান ইট এর বদলে সরাসরি হি ডিনাইড ব্যবহার করাটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ আর স্মার্ট। তো চলুন, এতক্ষণ আমরা যা যা শিখলাম, পরীক্ষার ঠিক আগে শেষ মুহূর্তে চোখ বোলানোর জন্য সবকিছু একবার গুছিয়ে নেওয়া যাক। এই স্লাইডটা হতে পারে আপনার ফাইনাল পরীক্ষার চিটশিট। আসুন এক নজরে দেখে নিই আজকের মূল 5টা নিয়ম। 1. ভোকেটিভ থাকলে ব্যক্তিকে সরাসরি ভার্বের অবজেক্ট বানাতে হবে, অ্যাড্রেসিং অ্যাজ একদম নয়। 2. মিক্স সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব আর অ্যান্ড অ্যাডেড দ্যাটের মতো কানেক্টর ব্যবহার করতে হবে। 3. ইয়েস বা নো এর উত্তরে প্রশ্নের ভার্বটাকেই রিপিট করতে হবে। 4. কোনো অফার বা প্রস্তাব না করে দিলে রিফিউজড ব্যবহার করতে হবে। আর 5. কোনো অভিযোগ অস্বীকার করলে ডিনাইড। আমার মনে হয় পরীক্ষার আগে রিভিশনের জন্য এই স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে। সবশেষে একটা কথা শুধু মনে রাখবেন, এই যে ছোট ছোট নিয়মগুলো, এগুলো শুধু গ্রামার নয়, এগুলো আসলে আপনার উত্তরকে আরও নিখুঁত করে তোলার চাবিকাঠি। আর এটাই কিন্তু একটা ভালো উত্তর আর একটা পারফেক্ট উত্তরের মধ্যে আসল পার্থক্যটা গড়ে দেয়। আপনাদের সবার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা।